আচ্ছা, আমরা আজকে ব্লাড শুরু করব, এমনিতেই দেরি হয়ে গেছে। আমাদের নতুন অধ্যায়, নতুন অধ্যায়ের কোনো আলাদা গ্রুপ হবে না। যাদের শুধুমাত্র ব্লাড দরকার, অনিন্দিতা আসছে, কি আসছে, ওরা তোমরা গ্রুপে অ্যাড হবে না, তোমাদের ক্লাস করতে হবে রেগুলার। বুঝতে পারছো? কই গেছে কি, ওটা আসেই না নাকি? কে কে করলে তখন বুঝবেন, আমার কাছে কোনো দোষ নাই। আচ্ছা, ব্লাড খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাকে বলো, এর আগের চ্যাপ্টারে কারো কোনো সমস্যা আছে না? বুঝতে পারছো সব? একজন বলো, কোনো সমস্যা ছিল কিনা? হ্যালো? হ্যাঁ, এখনো ক্লাসগুলো করতেছি। ঠিক আছে, তাহলে ব্লাড আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে আমাদের শরীরে আমি কিছু কোশ্চেন ধরবো, তোমরা তোমাদের বেসিক থেকে উত্তর দিবা। আমাদের শরীরে কতটুকু ব্লাড থাকে? তাড়াতাড়ি উত্তর করো। ওজনের 8%। ওজনের 8%, এটা একটা তথ্য যে আমাদের শরীরে যত ওজন থাকে তার 8% রক্ত থাকে। আরেকটা তথ্য হলো যে 5 থেকে 6 লিটার। কত লিটার? 5 থেকে 6 লিটার। তবে এটার চেয়ে একদম কারেক্ট যে উত্তরটা, এটা হলো 8%। এখন তোমার শরীর, যেমন ইব্রাহিমের শরীরে কিন্তু 5 থেকে 6 লিটার রক্ত থাকবে না, ওর শরীরে মিনিমাম 10-12 লিটার রক্ত আছে। তারপরে অভির শরীরে কিন্তু কখনোই 5 থেকে 6 লিটার রক্ত নাই, ওর শরীরে হয়তো 3 লিটার বা 3.5 লিটার রক্ত আছে। মানে তোমার 3 লিটার বললে সমস্যা নেই। তো ওজন যেটা, তার 8% থাকবে, এটা হলো আমাদের কারেক্ট একটা উত্তর। তো আরো কিছু তথ্য আছে। তথ্যটা হলো এরকম যে রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.5। আচ্ছা, আমি খুব খুশি হয়েছি যে তোমরা ডাইরেক্টলি 7.4 বলো নাই। এই জন্য খুশি হয়েছি, কারণ সবাই বলে দেয় 7.4, কিন্তু এক্স্যাক্টলি সবসময় কি 7.4 থাকবে এটা তো বলা যায় না। তো কেউ যদি জিজ্ঞেস করে তখন তুমি রেঞ্জটা বলবা যে 7.35 থেকে 7.45 পর্যন্ত হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কথা বলা হয় যে রক্তের পিএইচ কতটুকু চেঞ্জ হতে পারে। রক্তের পিএইচ বিভিন্ন সময় কতটুকু চেঞ্জ হতে পারে, কেউ বলতে পারো কতটুকু চেঞ্জ হতে পারে? 0.5 এই পর্যন্ত চেঞ্জ হলেও মানুষের সমস্যা হবে না। কত পর্যন্ত চেঞ্জ হতে পারে? 0.5। ভাইয়া, যে 8% আর 5-6 লিটারটা কি বলছেন, একবার বলবেন? মানে আমাদের শরীরে যে রক্ত আছে, তা আমাদের শরীরের ওজনের 8%। আমি তথ্যগুলো সব একসাথে লিখবো, তথ্যগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট ইম্পর্টেন্ট। প্রথম 2 পেজ আছে না বইয়ের, এটা থেকে মেডিকেল একটা কোশ্চেন আসবে, এটা 100% আমরা বলে দিই। ঠিক আছে? তো 8% হলো, 8% হলো আমাদের শরীরের যে ওজন, তার 8%ই থাকে রক্ত। আর 5 থেকে 6 লিটার হলো হিসাব করে দেখছে বিজ্ঞানীরা যে গড়ে 5 থেকে 6 লিটার থাকে। এরপর একটা হলো রক্তের পিএইচ, এটা হলো বলা হয় ডাইরেক্টলি, আর এটা হলো তার রেঞ্জ। আরেকটা যে তথ্যটা বলছি এটা তোদের বইয়ে নাই, এটা কেমিস্ট্রিতে আছে, রাসায়নিক পরিবর্তন অধ্যায়, ওখানে বলা আছে যে মানুষের রক্তের পিএইচ 0.5 এদিক সেদিক হতে পারে। মানে 7.4 থেকে 0.5 কম হতে পারে, 0.5 বেশি হতে পারে। এর চেয়ে বেশি যদি হয়, এর চেয়ে বেশি হয় মানুষটা মারা যাবে, বা এর চেয়ে যদি কম হয় তাহলে মানুষটা মারা যাবে। কথা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আরো কিছু তথ্য শিখাই, মজার মজার তথ্য। সেটা হলো 7 এই যে 0.5 কমলো, তাহলে 7.4 থেকে 0.5 বিয়োগ দিলে কত হয় বলতো? 6.9, তাই না? জি ভাইয়া। আর 7.4 থেকে 0.5 যোগ করলে কত হয়? 7.9। তো যদি 6.9 এর চেয়ে কমে যায় পিএইচ, আমরা পিএইচ এর রেঞ্জ জানি 0 থেকে 7, তারপর হলো 14। 7 হলো নিউট্রাল, 7-এর থেকে যদি কম হয় তাকে আমরা বলি অ্যাসিড, আর 7-এর থেকে যদি বেশি হয় তাকে আমরা কি বলি? বেস। এটা আমরা জানি কেমিস্ট্রি হিসাবে। তো
তো 6.9 এর চেয়ে যদি নিচে নেমে যায় তাহলে মানুষের রক্তে একটা রোগ হয় যার নাম মেটাবলিক। মেটাবলিক আমাকে বলো, অ্যাসিডোসিস বলবো নাকি অ্যালকালোসিস বলবো? Alkalosis. তোর কথা একটু আগে তো, যত নিচে নামবে অ্যাসিড হয়ে যাবে, তাহলে ওই রোগটার নাম হয়ে যাবে মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝা গেছে? আর যদি 7.9 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ওই রোগটার নাম কি বলবো বলো? Alkalosis. মেটাবলিক, উচ্চারণ কর ভালো মতো, আমি বানান ঠিক লিখতেছি, অ্যালকালোসিস। একটা মেটাবলিক অ্যাসিডোসিস আর একটা মেটাবলিক অ্যালকালোসিস, এগুলো মেডিকেলে আসা কোশ্চেন, তো ভালো করে শোন। তাহলে অ্যাসিডোসিস কখন, অ্যালকালোসিস কখন, এগুলো তোকে রক্ত করানোর সময় কেউ পড়াবে না, ওই কেমিস্ট্রি থেকে আইনে আমি পড়াই দিলাম, একসাথে লিখে রাখবি, মনে থাকবে? কথা হবে না। জি ভাইয়া। আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো এই যে 7.35 থেকে 7.45 বা 0.5 এর যে রেঞ্জটা, ঔষধ কোম্পানি যে ঔষধগুলো তৈরি করে তার ঔষধের পিএইচটা এই রেঞ্জের মধ্যেই রাখা হয়। কেন? কারণ এর বেশি হলে তো মানুষ মারা যায়, তাহলে দেখা গেল প্যারাসিটামল খায় মানুষ মরে গেল, একটা প্যারাসিটামল খায়, তো এটা তো আর হয় না, এই কারণে এই রেঞ্জের মধ্যে রাখা হয়। তাহলে এখানে যা যা শিখাইলাম এতটুকু কি সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া, শরীরে সব জায়গায় কি রক্তের পিএইচ সেম? সেম পয়েন্ট, এইটার চেয়ে বেশি কম হবে না, 7.35 থেকে 7.45 এর বাইরে যাবে না, বুঝছিস? ভাই রক্তে কি পিত্তরস মিশে? রক্তে পিত্তরস অবশ্যই মিশবে। তাইলে ভাইয়া ওইখানে পিএইচ এর কোনো সমস্যা হয় না, কারণ পিত্তরস তো খার। খুব বেশি যে মিশে তা না, পিত্তটা ক্ষরিত হওয়ার পরে পিত্তটা মিশে হলো যকৃতের ওইখানে যে রক্ত, ওইখানে সামান্য একটু মিশে হেপাটোসাইট কোষগুলো থেকে আসার সময়, দেন আইসে তো একবারে ডিউডেনামে চলে আসে, তখন তো আর রক্তের সাথে মিশে না। আচ্ছা ভাইয়া। এবার শোন, আরো কিছু তথ্য আছে। তথ্যটা হলো রক্ত কি পানির চেয়ে ভারী নাকি হালকা? রক্ত হালকা। ভারী। ভাই ভারী। ভারী Body. একটা উত্তর দিছে গাদার মতো, রক্ত বলে হালকা, কি বলে মানে ছাগল। কি ধরনের উত্তর এগুলা? রক্ত হলো ভারী, তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, তাহলে ভারী হলে অবশ্যই 1 এর চেয়ে বেশি হবে, এবং এটা আপেক্ষিক গুরুত্ব হলো 1.065, একবারে ঠাড়া মুখস্থ গুলা। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত? 1.065 1.065। তাহলে আমি বলতে পারি যে রক্ত পানিতে ভাসবে, তাই না? বলতে পারি না? ডুববে না? না না ভাইয়া, ভাইয়া, ডুবে না যাবে। ভাইয়া, Dupe. হ্যাঁ, ডুবে যাবে। কেউ একজন বলতি খালি যে রক্ত পানিতে ভাসবে, তাহলে ভাসায় দিতাম। রক্ত যেহেতু আপেক্ষিক গুরুত্ব 1 এর থেকে বেশি, তাহলে পানিতে ডুবে যাবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, লাস্ট যেটা তথ্য সেটা হলো রক্তের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা কত, কত জানো বলতে পারো? রক্তের, আমাদের রক্তের তাপমাত্রা হলো 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। রক্ত কিন্তু একটু গরম থাকে। যদি প্রমাণ নিতে চাও এখনই একটা চাকু নাও অথবা ব্লেড নাও, হাত কাটো, রক্ত বের করো। তুই মরে যা, তোর নেট প্রবলেম, তোর কোশ্চেন করতে গেছি কেন? লেখ তাসফিয়া, কোশ্চেন লেখ। তাহলে কি বলছি, রক্তের তাপমাত্রা হলো 36 থেকে 38। কারো যদি বিশ্বাস না হয় এখনই হাত কেটে তুমি ধরে দেখতে পারো, একবারে প্রমাণ, গরম লাগছে। কুরবানির সময় তো স্যার দেখাই যায়। আচ্ছা, আরেকটা জিনিস হলো রক্ত স্বাদ কেমন, কে জানো? লবণাক্ত। ক্ষারীয়, আরিও তো স্যার। ঈষৎ ক্ষারীয়। ক্ষারীয়, এটা খায়া কেমনে বুঝবি? খার কি খায়া বোঝা যায়? আমি বলছি রক্তের স্বাদ কেমন, স্বাদ বলে ক্ষারীয়, লবণাক্ত। ক্ষারীয় কোনো স্বাদ হয়? ছেলে মেয়ে, ক্ষারীয়টা তো পিএইচ এর উপর নির্ভর করে। যদি বলতে আর এক ছাগলের সিয়াম বলছে তিতা, তুই তিতা, তোর রক্ত তিতা না, তুই তিতা, রক্ত লবণাক্ত। কি সব ওয়ার্ড বলতেছি? তাইলে ভাইয়া মশা খাইয়ে এত মজা পাই কেন?
মশা খায় তো, আমি যদি মশা হইতাম তাহলে উত্তরটা দিতে পারতাম। মশা খায় কেন, রক্ত কেন খায় মশা? মশা রক্ত খায় তার প্রজননের জন্য, যৌন জননের জন্য, আর কিছু জন্য না। এইখানে যে যে জিনিসগুলো আমি দিয়েছি এগুলা ভোলা মানে এর চেয়ে আত্মহত্যা করা ভালো, সোজা বাংলা কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে তাসফিয়া খান, তোমার কোশ্চেনের উত্তর সামনে আসবে। এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা আমি উত্তর দিব না, শুধুমাত্র এই টাইপের কোশ্চেন বাদে, যে মশা খায় কেন মজা পায়, এই টাইপের ফালতু কোশ্চেনের উত্তর আমার কাছে নাই। কিন্তু পড়াশোনার জন্য যে উত্তরগুলো লাগবে সব আমি দিব। আচ্ছা, এটা কে করতেছে না? এবার একটা রক্তকে আমি একটা যন্ত্রে নিলাম, এই একটা যন্ত্রে নিলাম, যে যন্ত্রটা নাম হলো সেন্ট্রিফিউগাল যন্ত্র। সে কি করবে, ওই যে মিনিটে 3000 বার করে 30 বার ঘোরাবে। সেন্ট্রিফিউগাল মানেই হলো ঘোরাঘুরি। এর আগে আমরা রাইবোজোমে পড়ছিলাম যে রাইবোজোমকে ঘুরাইছিল কোন বিজ্ঞানী জানো, একজন বলো তো নাম, কোন বিজ্ঞানী জানো বেদবার্গ। পড়ছিল? বেদবার্গ, হ্যাঁ। বেদবার্গ। হ্যাঁ, রক্তকে এরকম ঘুরাইলে, ঘুরায় রেখে দেওয়া হয়, রেখে দিলে রক্তের যে, রক্তের নিচের দিকে রক্তের উপাদানগুলো এইখানে জমা হয়, আর রক্তের ভিতরে যে পানি আছে সেই পানিটা উপরে চলে যায়। তাহলে বুঝাই যাচ্ছে যে, আমি চিত্র আঁকা থেকে বোঝা যাচ্ছে যে পানির পরিমাণটা বেশি থাকে, এটা হলো 55%, নিচে 45% হলো রক্ত কণিকা। তো এই এই পরীক্ষাটার উপর ভিত্তি করে একটা পরীক্ষা আমাদের রক্তে দেওয়া হয়, মানে ডাক্তারের কাছে গেলেই দেখবা একটা পরীক্ষা দেয়, তার নাম ইএসআর। কি নাম? ইএসআর। ইএসআর এর ফুল মিনিং হলো ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট মানে হলো ওই যে আরবিসি। এস এ হলো সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন ওয়ার্ডটা তোমাদের আমি শিখাইছি। সেডিমেন্টেশন মানে হলো অধক্ষেপ করা, আর আর এ হলো রেট। তার মানে কিভাবে তোমার এই যে ইরেথ্রোসাইট কণিকাটা নিচে পড়তেছে কত হারে, সেটা আমরা করব, ঠিক আছে? তো এটার দুইটা মেথড আছে। একটা মেথড শাহরিয়ার আলী সিয়াম লিখছে, দেখো, ওয়েস্টার গ্রিন মেথড, আর একটা হলো উইন্ট্রপ মেথড। তো আসলে ওয়েস্টার গ্রিন মেথডেই করা হয়। কি করা হয়, একটা পাইপের মধ্যে রক্ত নেওয়া হয়, রক্ত নিয়ে তারপরে এই সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরায় পাইপটাকে, দিয়ে রেখে দেয়, 1 ঘন্টা রেখে দেয়। পরীক্ষাটা করে 1 ঘন্টায় রেখে দেওয়ার পরে এই আরবিসি গুলো নিচে জমা হতে থাকে। এখন যার রক্তে আরবিসির পরিমাণ অনেক বেশি, তার এই নরমাল যে মান এর চেয়ে অনেক বেশি হবে, এবং ওই রোগটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, এই ওর নিয়ে যাও। আরেকবার একটু বলেন ভাইয়া। যখন একজন রোগীর রক্তে নরমাল আরবিসির চেয়ে বেশি আরবিসি থাকবে, তখন স্বাভাবিকভাবে নিচের এইটা বেশি হবে, বড় হবে। এটা নরমালি মান হয় 0 থেকে 20 বা 10 এরকম। তো ওর ক্ষেত্রে দেখা গেল 0 থেকে 30 পর্যন্ত হয়ে গেছে, 30 পর্যন্ত উঠে গেছে। তার মানে কি, তার কণিকা বেশি, রক্ত কণিকা বেশি, এবং ওই রোগটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটা আসছিল পরীক্ষায়, তোমাদের পরীক্ষায়, আমি হুদাই করাচ্ছি না এই জিনিস, ঠিক আছে? পলিসাইথেমিয়া আরবিসির পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রেও মান বেশি পাওয়া যাবে। যে রোগের ক্ষেত্রে এইটা বেশি পড়বে সেটাই হলো আমার বুঝাইতে, মানে একটা রোগ যেটা কমন তোমাদের জন্য সেটা বললাম, যে পলিসাইথেমিয়া হলে নরমালি এই ইএসআর এর মান বেশি হবে। আচ্ছা, তো ওদিকে না যাই, ওটা কি লিখছিলেন? এটা জিনিস বুঝলাম যে অনায়ার ধরে রেখে দেওয়া হয়। আচ্ছা, এরপরে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, একটা 55% রক্তরস বা প্লাজমা, আর নিচে হলো 45% যেটা হলো রক্ত কণিকা। তো এই যে রক্তরস বা প্লাজমা আর রক্ত কণিকা, এই দুটাকে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। তো রক্তরসকে আমরা কি ভাবে পাইতে পারি, দেখো, আর ভাগ করি, রক্তকে ভাগ করি, রক্তকে 2 ভাগ করছি। কি একটা হলো রক্তরস বা প্লাজমা, আর একটা হলো রক্ত কণিকা। আমরা এই অধ্যায়ের সাথে সাথে আমরা ইমিউনিটি নামক একটা অধ্যায় আমাদের আছে, সেই অধ্যায়ের কিছু লেখাপড়া করে আসবো, আলাদা কোনো পড়াশোনা না, একই পড়াশোনা। এইখান থেকে আমি যাবো ওইদিকে। আচ্ছা, রক্তরসে কি থাকে? রক্তরসে পানির পরিমাণ অবশ্যই করতে হবে, যে রক্তরসে কতটুকু পানি থাকে। রক্তরসে পানি থাকে 90 থেকে 92%। এই পার্সেন্টেজটা ভুলো না, এটা একবার আসছিল মেডিকেল।
ভার্সিটিতেও আসে, রক্তরসে পানি থাকে 90 থেকে 92%। তাহলে বাকি যে পার্সেন্টটুকু 8 থেকে 10% সেটা আমার থাকবে কঠিন পদার্থ, সেটা থাকবে কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থের মধ্যে কিছু উপাদান থাকে যেগুলা অজৈব উপাদান। অজৈব উপাদান মানে লবণ আর কি, সোজা কথা। কি কি? সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, লৌহ হতে পারে, কপার হতে পারে। এই আয়ন গুলা থাকে, এগুলা লবণ হিসেবে থাকে বলেই একটু আগে বলছিলাম যে স্বাদ লবণাক্ত। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডই থাকে, NaCl-ই থাকে। NaCl, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, সবগুলা পড়ার প্রয়োজন নেই, জাস্ট একটু দেখে রাখ কমন আয়নগুলো থাকে। যেটা পড়া লাগবে একটু আমি পরে বলতেছি। আর কিছু জৈব উপাদান থাকে, যে জৈব উপাদানগুলো মানে অর্গানিক সাবস্টেন্স আর কি। জৈব উপাদানগুলা কি কি থাকতে পারে দেখো, এইটা থেকে অনেকবার কোশ্চেন আছে। জৈব উপাদান থাকবে প্লাজমা প্রোটিন থাকবে কিছু, রক্তরসের মধ্যে কিছু প্রোটিন, তাই তার নাম প্লাজমা প্রোটিন বা সিরাম প্রোটিন। এই প্লাজমার ইংরেজি আবার সেরাম প্রোটিনও বলতে পারো। তো এটা মনে রাখবা কিভাবে, সিরাম প্রোটিন বা প্লাজমা প্রোটিন হলো GPA5। তার মানে কি কি বলো 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 কি কি? জিতে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, 5 এ হলো ফাইব্রিনোজেন। এই চারটা থাকে। এবং ডেন্টালে, মেডিকেলে, ভার্সিটিতে কতবার যে আসছে যে কোনটি প্লাজমা প্রোটিন নয় তার কোনো হিসাব নাই, অনেকবার আসছে। তাহলে রক্তের প্লাজমা প্রোটিন থাকে চারটা, আমি বললাম, আরো থাকে এই চারটা প্রধান। হ্যাঁ, আর আর কি কি থাকে? আর নাইট্রোজেন জাত কিছু বজ্র পদার্থ থাকবে, নাইট্রোজেন জাত কিছু বজ্র পদার্থ থাকবে। তো তুমি নাইট্রোজেন জাত পদার্থ দেখলেই চিনতে পারবা। যেমন আমি যদি বলি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া, তো তোমার সবগুলা নাম শুনে কি মনে হলো এরা কি নাইট্রোজেন জাত কিনা? বলো, মানে নাইট্রোজেন আছে কিনা? জি ভাইয়া। তাহলে তুমি নাম শুনে চেনার চেষ্টা করবা, তুমি মুখস্থ করবা না। তুমি এখানে করবা GPA5, নাইট্রোজেন জাতের উদাহরণ মনে রাখবা যে আমি দেখলেই চিনবো, এটা লিখেই রাখবি তুই যে আমি দেখলেই চিনবো। যদি না চিনতে পারি তাহলে আমি জীবনে কোনোদিন বায়োলজি পড়তে পারবো। ইউরিয়া, এটা দেখলেই বোঝা যায় এর মধ্যে নাইট্রোজেন আছে। ইউরিক অ্যাসিড, নাইট্রোজেন আছে, রেশন পদার্থ এগুলো। তারপরে ক্রিয়েটিনিন, তারপরে জ্যানথিন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে NH3 মানে নাইট্রোজেন আছে, হয়ে গেল। আর কিছু থাকে অন্যান্য পদার্থ। তো অন্যান্য পদার্থ কি কি থাকবে? রক্তে গ্লুকোজ থাকে, এটা দিয়ে তো একটা রোগও হয়, ডায়াবেটিস মেলাইটাস। তারপরে লিপিড থাকে, লিপিড জমা হয়ে যায়। তারপরে হরমোন তো থাকবে, কিছু এনজাইমও আসে, এনজাইম আসলে রক্তে যায় না, তারপরেও কিছু এনজাইম তো আসে, স্বাভাবিক ব্যাপার। কিছু রঞ্জক পদার্থ থাকে, যেমন হিমোগ্লোবিন, ওই যে কি হিম নামক রঞ্জক পদার্থ থাকে। তাহলে এইগুলো হলো আমার অন্যান্য পদার্থ। তাহলে আমাকে বলো এই রক্তরস সম্পর্কে সবকটা তথ্য বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এইখান থেকে কোশ্চেন আসছে, এটা আসছে, এইটা আসছে অনেকবার, এইটা আসছে অনেকবার, খুব ইম্পর্টেন্ট। 90 থেকে 92 এটা কি জানো? পানির পরিমাণ বেশি, সবসময় বেশি পার্সেন্টেজ অলওয়েজ পানির পরিমাণ, বেশি পার্সেন্টেজ অলওয়েজ কিসের পরিমাণ? পানির পরিমাণ। পানি। ওকে, এরপরে হলো রক্তকণিকা। রক্তকণিকা হলো 3 ধরনের। কি কি? RBC, ডাব্লিউ, আরেকটা কি? প্লাজমা। রক্তকণিকা নতুন আবিষ্কার হয়েছে নাকি রে? প্লাজমা রক্তকণিকা, প্লাটিলেট বা অনুচক্রিকা। আচ্ছা, RBC-র আরেকটা নাম কি? ইরাইথ্রোব্লাস্ট, তাই না? ইরাথ্রোসাইট না ভাইয়া? হ্যাঁ, ইরাইথ্রোসাইট। কিন্তু এই যে ব্লাস্ট কথাটা লিখছি এটা ভুল লিখি নাই। প্রাথমিক অবস্থায় RBC-র নাম অপরিণত, যেটা ব্লাস্ট মানে অপরিণত, সাইট মানে পরিণত। তার মানে RBC-র এক্সাক্ট নাম হলো ইরাইথ্রোসাইট, সাইট মানে কোষ বা রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল না বলে রেড ব্লাড কর্পাস হলো তুমি বলতে পারো। RBC-তে বলতো, RBC-তে মাইটোকন্ড্রিয়া কতগুলো থাকে? কেউ বলতে পারবা? RBC-তে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? বলো, ভুল হোক সমস্যা নেই, বলো। কারিম বলছে 100। আর কেউ? একটা প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া কতগুলো থাকে? 300 থেকে 400, তাই না?
কি আর কেউ কোনো কথা বলবে? 400, আর কেউ? 500 500, আর আর কিছু? আচ্ছা, থাকে না। আরবিসি তে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। যদি মাইটোকন্ড্রিয়া থাকতো, সেই মাইটোকন্ড্রিয়ার কাজ কি তুই একটু চিন্তা কর। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো এটিপি তৈরি করা। এটিপি তৈরি করা। এটিপি তৈরি করতে আমার কি দরকার হয়? অক্সিজেন দরকার হয়। আরবিসি আমার কি করে? অক্সিজেন ক্যারি করে। তাহলে ওই ক্যারি করা অক্সিজেন যদি সে নিয়েই নিত, তাহলে আর লাভ কি হলো? মানে তোকে বাজার করতে দিছি আমি, 500 টাকা দিলাম, তুই 500 টাকার বাজার করতে যায় তুই 100 টাকা খাই দিবি, তাহলে আমার কি লাভ হলো? তাহলে লাভ হবে? লাভ হবে না। এই জন্য আরবিসি তে আল্লাহ কোনো মাইটোকন্ড্রিয়া দেন নাই, এই সুবিধার জন্য যে সে শুধু অক্সিজেনকে ক্যারি করবে, সে অক্সিজেনকে ইউজ করবে না। বুঝা গেছে? ভাইয়া ইরিথ্রোসাইটে তো হচ্ছে নিউক্লিয়াসও থাকে না, তাই না? হ্যাঁ, আমি আর একটু পরেই বলতাম যে আরো একটা জিনিস আছে, সেটা হলো ইলেকট্রোসাইট, যেটা পরিণত, যেটা সাথে নিউক্লিয়াসও থাকে। নিউক্লিয়াস না থাকার কারণে কাহিনী দেখ না, ইলেকট্রোব্লাস্ট দেখতে এইরকম এইরকম থাকে, তার ভিতরে নিউক্লিয়াস থাকে। যখন এই নিউক্লিয়াসটা চুপসে যায়, বের হয়ে যায়, তখন এইটা হলো এইরকম আকৃতি ধারণ করে, এই যে দ্বি অবতল আকৃতি ধারণ করে। এবং এটা একটা সিকিউ কোশ্চেন। কি কোশ্চেন? কেন আরবিসির আকৃতি এরকম? কেন আরবিসির আকৃতি এরকম? তার কারণ দুইটা। প্রথম কারণ নো নিউক্লিয়াস, দ্বিতীয় কারণ এই যে চিকন হয়ে গেছে, একটা নলের ভিতর দিয়ে, একটা নালীর ভিতর দিয়ে তো যাবে আরবিসি, তাই না? এই যায় তো কোষে যাবে, কোষে যায় সে অক্সিজেন সাপ্লাই দিবে, এটা কোষ। তো যাওয়ার জন্য একটা গোল জিনিসের ভিতর দিয়ে যাওয়া ইজি, নাকি এরকম একটা জিনিস যাওয়া ইজি বলো তো? ওই রকম। এরকম একটা জিনিস যাওয়া ইজি, তাই না? এরকম একটা জিনিস যেহেতু যাচ্ছে, এটাকে, এই যে যাওয়াটাকে আমরা বলি স্কুইজিং ক্ষমতা, স্কুইজ করা, স্কুইজ করা। তাহলে এই স্কুইজিং ক্ষমতা বৃদ্ধি পায় এই সাইজের কারণে, বা এই শেপের কারণে, সাইজ না, শেপের কারণে। এই কারণেই আরবিসির আকৃতি হলো দ্বি অবতল। আর এই যে এই যে দেয়ালটা, এটাকে বলা হয় আরবিসির মেমব্রেন বা আবরণ। এই আবরণে অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন মানে নিজস্ব অ্যান্টিজেন, এগুলো সেলফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন দুই ধরনের হয়। কিছু অ্যান্টিজেন বাইরে থেকে আসে, যেগুলোকে আমরা বলি নন সেলফ, আর কিছু আমাদের শরীরেই আছে প্রতিটা কোষে, সেগুলোকে আমরা বলি সেলফ অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কয় ধরনের? 2 ধরনের। দুই ধরনের অ্যান্টিজেন, দুই ধরনের। একটা হলো সেলফ আর একটা হলো নন সেলফ। তো আমাদের শরীরে যে ডাব্লিউবিসি আছে, সে সবসময় কি করে? জীবাণু ধ্বংস করে। তো এই ডাব্লিউবিসি সেলফ আর নন সেলফকে আলাদা করতে পারে, সেলফ আর নন সেলফকে সে আলাদা করতে পারে। তার মানে সে কখনো সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা দেবে না, মানে কোনো কিছু তৈরি করবে না, অ্যান্টিবডি তৈরি করবে না। অ্যান্টিজেনের কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা। কিন্তু যেগুলো বাইরে থেকে আসে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো তো নন সেলফ অ্যান্টিজেন। তাহলে এর বিরুদ্ধে ডাব্লিউবিসি কি তৈরি করবে বলো? অ্যান্টিবডি তৈরি করবে। কিছু কি বুঝতেছো? নাইলে আমি কমাই দিব পড়ানো, আমার তো প্যারা নাই, এগুলো হলো জানানোর পড়া। ভাইয়া শরীরে কোনো জীবাণু ঢুকলে ডাব্লিউবিসি তাপমাত্রা বাড়ায় দেয় না? ডাব্লিউবিসি তাপমাত্রা বাড়ায় না। ডাব্লিউবিসি একটা পদার্থ ক্ষরণ করে, যে পদার্থটা মস্তিষ্কে যায়, মস্তিষ্কের হাইপোথ্যালামাস কিছু পদার্থ রিলিজ করে, যারা রক্তনালীকে সংকুচিত করে দেয়। রক্তনালী সংকুচিত হওয়া মানে রক্ত আর যেতে পারবে না, মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, যার কারণে শরীরে তাপমাত্রা বেড়ে যাবে। এটা হলো জ্বর আসার মেকানিজম। তাহলে ভাইয়া ভ্যাকসিন নিলে তাপ বাড়ে কেন শরীরে? জ্বর হয় কেন? অ্যান্টিজেন, এর বিরুদ্ধে ওই সেম মেকানিজম হচ্ছে। তাহলে বাইরে এটা থেকে, জীবাণু ভেবে ওইরকম কাজ করতেছে। তো বাইরে থেকে যে কোনো কিছু দিলেই তো জীবাণু হিসেবে কাজ করবে। নন সেলফ অ্যান্টিজেন, কি বললাম এতক্ষণ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই স্কুইজিং ক্ষমতার কাহিনীটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কথা আছে এইখানে। আমি দুটো জিনিস পড়াবো, যেটা তোমার অন্য চ্যাপ্টার আছে, বিবর্তন চ্যাপ্টার, জেনেটিক্স চ্যাপ্টার। কি আছে? এই আরবিসির প্লাজমা মেমব্রেনে দুটো অ্যান্টিজেন আছে, যার নাম একটা হলো এ আর একটা হলো বি। একটা এ আর একটা বি। এই এ আর বি, এই এ আর বি এর উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের কিন্তু শ্রেণীবিন্যাস করা হয়। যেমন কারো রক্তে শুধুমাত্র যদি এ থাকে, তাহলে সে কোন গ্রুপের রক্ত? এ গ্রুপ। এ কারো যদি বি থাকে, তাহলে সে বি গ্রুপের। বি গ্রুপ।
কারো যদি এবি দুইটাই থাকে তাহলে সে এবি গ্রুপের। কারো যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তার ও। নাম হচ্ছে ও। এই যে রক্তের শ্রেণীবিন্যাসটা একে এই তিনটা চারটাকে একসাথে বলা হয় এবিও ব্লাড গ্রুপ। আর বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার নামক একজন বিজ্ঞানী করছে, তাই একে ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপও বলা হয়। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আরবিসি নিয়ে কত পড়া দেখ, আরো পড়া আছে, আমি আস্তে আস্তে পড়াবো। মানে আসলে এই ব্লাড বা মানবদেহের কিছু চ্যাপ্টারের আসলে কোনো সিকোয়েন্স থাকে না, কোথা থেকে যে কি পড়াবো জানবো না। তুমি কিন্তু জানতে হবে, তুমি সব নোট করে রাখবা, মনে থাকবে সবার? অ্যান্টিজেনের গঠন অনুযায়ী কি নামকরণ আলাদা করা হয়েছে? কিসের? অ্যান্টিজেন না, অ্যান্টিজেন প্রকৃতি অনুযায়ী আলাদা করা হয়, প্রকৃতি অনুযায়ী কে কেমন এটাই। আচ্ছা, তাহলে এখানে আমরা আরবিসির নাম ইরাথ্রোসাইট করলাম, আরবিসি পড়লাম, আরবিসি নিয়ে অনেক কিছু জানলাম, কেন ওর সাইজ এরকম, কি কি থাকে না তা জানলাম, সংখ্যা টংখ্যা এগুলো বই আছে, এগুলো আমরা পড়বো। এরপরে ডাব্লিউবিসির ইংরেজি হলো হোয়াইট ব্লাড সেল। কি নাম? হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসল। আরো একটা নাম আছে, বলতে পারবা কেউ? এর কোনো কালার নাই। হ্যাঁ, এর কোনো কালার নাই, এর জন্য এর নাম লিউকোসাইট। লিউকোস মানে বর্ণহীন। আমরা লিউকোপ্লাস্ট করছিলাম, মনে আছে প্লাস্টিডের মধ্যে? জি ভাইয়া। জি ভাইয়া। বর্ণহীন, ওইটা থেকে আসছে লিউকোসাইট। প্লাটিলেট এর আরেকটা নাম অনুচক্রিকা। কেন এর নাম অনুচক্রিকা? অনু মানে ক্ষুদ্র, তাহলে আমি যদি বলি সবচেয়ে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি, তাহলে সেটা হবে কোনটা? প্লাটিলেট। প্লাটিলেট। অনুচক্রিকা শেখ, প্লাটিলেটের কাহিনী আছে, অনুচক্রিকা। হ্যাঁ, আর বা ওটার আরেকটা নাম আছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট, এই থ্রোম্বোসাইট নামেরও কাহিনী আছে, কত কিছু যে জানার আছে রে, এগুলো লাগবে সব, এক একটা টপিকস আছে। থ্রোম্বোসাইট নাম দিয়ে মনে রাখবি যে এখান থেকে যে একটা পদার্থ ক্ষরণ হয় তার নাম থ্রোম্বোপ্লাস্ট। থ্রোম্বোপ্লাস্ট এটা আসবে, না? হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্ট। এখানে এইটুকু আমরা একটু পরে পড়বো যে থ্রোম্বোপ্লাস্ট থেকে আসে বা কেন লাগে, রক্ত জমাট বাঁধার কারণে লাগে। আচ্ছা, এই মানুষের যে অনুচক্রিকা আছে তারই নাম হলো প্লাটিলেট। তুমি সবগুলো প্রাণীর অনুচক্রিকাকে প্লাটিলেট বলতে পারো না, এটা সত্যি না। মানুষের অনুচক্রিকাকে তুমি প্লাটিলেট বলতে পারো, কেন? মানুষের অনুচক্রিকা দেখতে প্লেটের মতো স্যাপটা, দ্যাটস হোয়াই একে প্লাটিলেট বলা হয়, খুব কঠিন কিছু না, বুঝতে পারছো? জি ভাইয়া। এর আকৃতির জন্য, তাহলে সবচেয়ে ছোট তাই একে অনুচক্রিকা বলে, আর দেখতে যেমন তার উপরে ভিত্তি করে আমরা একে বললাম প্লাটিলেট। আচ্ছা, তাহলে এইগুলো জানলাম, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আগে আরবিসি নিয়ে আরো কিছু পড়াশোনা করে আসি। তো কি কি জানলাম? থ্রোম্বোসাইট তো স্তন্যপায়ী প্রাণীদের বলে না? অনুচক্রিকা থাকলে থ্রোম্বোসাইট, ওটার ইংরেজি নামই হলো থ্রোম্বোসাইট। আচ্ছা, তারপর দেখো মানুষের রক্তরসে, তাহলে আরবিসি সংজ্ঞা যদি দেই, আরবিসি সংজ্ঞা জীবনে আসবে না, তাও ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন, কিন্তু সে কি পরিবহন করে জানো? অক্সিজেন। অক্সিজেন বাহী এবং লাল রঙের হয়, তাই কি থাকে? একটা রঞ্জক থাকে, নাম হিমোগ্লোবিন যুক্ত। লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলা হয়। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কি বুঝতে পারছো ভাইয়া? ভাই আরেকবার একটু বলেন। মানুষের রক্তরসে ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে আরবিসি বলে। জি ভাই। ওকে, তাহলে আমরা বললাম এই আগে একটা জিনিস পড়াইতো না স্যাররা, যে উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, প্রথম শুনলাম। যাক, ঝামেলা বাদ দে, আগে আমরা পড়াইতাম, প্রায় বই লেখা ছিল হুদাই এই একটা কথা, যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু ভুল তথ্য, এটা সঠিক না, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, কিন্তু এটা আকার একটু ভিন্ন হয়। এখন এই আরবিসি সংখ্যা নিয়ে পড়াশোনা আছে, তো একটা কখন কি সংখ্যা হবে এটা মনে রাখার টেকনিকও আছে। দেখো, তো বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের হয়। একটা ভ্রূণ দেহে, তুমি একটা চিন্তা করো, একটা ভ্রূণ দেহে এমনিতে সব ধরনের রক্তকণিকা তৈরি হয়
আমাদের যে অস্থির মধ্যে মজ্জা আছে, ওই যে ক্যালসিয়াম খাও না তোমরা, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম, জি ভাইয়া। ওই ক্যালসিয়াম থেকে, আসলে তো ক্যালসিয়াম না, ওটাকে আমরা বলি অস্থি মজ্জা। কি বলি ভাইয়া? অস্থি মজ্জা। তুমি কি বলতে পারো অস্থি মজ্জা? বোন ম্যারো। বোন ম্যারো, অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে আমাদের সব ধরনের রক্তকণিকা তৈরি হবে। আবার বলি, বোন ম্যারো থেকে সব ধরনের রক্তকণিকা তৈরি হবে, কোনো কনফিউশন নাই। আমি ব্লাড চ্যাপ্টারে যা বলবো কনফিউশন ছাড়া, ঠিক আছে? একটু খেয়াল করবি, কোন বোন ম্যারো থেকে সবগুলা রক্তকণিকা তৈরি হয়। কিন্তু কাহিনী আছে, কাহিনীটা হলো বোন ম্যারোতে কোষেই আবার আলাদা আলাদা আছে। মানে একটা নির্দিষ্ট কোষ থাকে যেটা দিয়ে আরবিসি, একটা নির্দিষ্ট কোষ থাকে যেটা দিয়ে ডাব্লিউবিসি, একটা নির্দিষ্ট কোষ থাকে যেটা দিয়ে তুমি প্লাটিলেট পাবা। আলাদা আলাদা কোষ আছে। তো আরবিসি যেখান দিয়ে পাওয়া যায় সেই কোষটার নাম হলো হিমোসাইটোব্লাস্ট কোষ, এটা নাম দিতে পারো। অথবা তুমি আরো নাম দিতে পারো, বাংলায় দাও যদি ইংলিশ দেখে কষ্ট লাগে, হিমোপোয়েটিক স্টেম কোষ। স্টেম মানে যেখান দিয়ে তৈরি হয়, স্টেম মানে মাথা, হিমোপোয়েটিক স্টেম কোষ এটাও বলতে পারো, বা হিমোসাইটোপ্লাস্ট কোষও বলতে পারো। এই দুটা নাম দিয়ে বলতে পারো। এই কোষটা থেকে আমার আরবিসি তৈরি হবে, এটা দিয়ে আরবিসি তৈরি হবে। আচ্ছা বুঝলাম, ভালো কথা, আরবিসি তৈরি হবে। এখন অস্থিমজ্জা কি সবসময় আরবিসি তৈরি করবে? কখনোই না। অস্থিমজ্জা দুই ধরনের হয়। একটা হলো, এটা মনে করো একটা আমরা হিউমেরাস আছে, এই যে হাতের হাড্ডিটা, একটা অস্থিমজ্জা মানে কি এর ভিতরে এই যে মজ্জাটা থাকে। তো এখানে দুই ধরনের অস্থিমজ্জা থাকে, একটা হলো লাল আর একটা হলো হলুদ। মানে লাল রঙের অস্থিমজ্জা, রেড বোন ম্যারো, আর একটা হলো ইয়েলো বোন ম্যারো। তো সবসময় মনে রাখবা যে লাল অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয়, হলুদ অস্থিমজ্জা থেকে কোনো রক্তকণিকা তৈরি হতে পারে না। এখন কখন লাল থেকে হলুদ হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন লাল থেকে হলুদ হবে, কখন লাল হবে, কখন হলুদ হবে? তার কাহিনীটা হলো এরকম যে লাল অস্থিমজ্জার মধ্যে যদি চর্বি জমা হয়, কি জমা হয়? চর্বি। চর্বি বা ফ্যাট যদি জমা হয়, তাহলে আস্তে আস্তে লাল অস্থিমজ্জার কালার কেমন হয়ে যায়? হলুদ হয়ে যায়। তাহলে চর্বি জমা হতে হতে একসময় লাল অস্থিমজ্জার কালার হলুদ হয়ে যায়। বুঝা গেছে? জি ভাইয়া। এখন তুমি চিন্তা করো, তোমাকে আমার পড়ানো শেষ। এখন এই মেইন জিনিস পড়ানো শেষ। এবার ভ্রূণ দেহে আরবিসি, আমি কি শিখাইছি? আরবিসি কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জা থেকে। এখন ভাইয়া তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো তো, একটা বাচ্চার ক্ষেত্রে কি হাড্ডি গুড্ডি থাকে? মানে ভ্রূণের ক্ষেত্রে কি হাড্ডি গুড্ডি তৈরি হয়েছে? ভ্রূণ মানে পেটের মধ্যে আছে ছোট অবস্থায়। ভ্রূণের ক্ষেত্রে কখনোই আমার কোত্থেকে তৈরি হবে না? বলো, কোত্থেকে তৈরি হবে না? অস্থিমজ্জা থেকে তৈরি হবে না। ভ্রূণের ক্ষেত্রে ওইটা তৈরি হয় ইয়ক স্যাক থেকে। ইয়ক স্যাক মানে কি বলো? স্যাক মানে থলি, ইয়ক মানে কুসুম, তাহলে নাম কি বলো? কুসুমথলি। হ্যাঁ, ভ্রূণের যে কুসুম আছে সেখান থেকে, ডিম্বাণুর যে কুসুমটা ছিল। তো একটা ভ্রূণ তো ছোট জিনিস, কুসুমথলি এত বড়, তাহলে স্বাভাবিকভাবে ভ্রূণ দেহে আরবিসির সংখ্যা হবে সবচেয়ে বেশি। মনে থাকবে? এবং এটা কিন্তু সংখ্যাটা এরকম না যে অনেক বেশি, তা না। এটাতে ঝামেলা হয় সবার যে ভাইয়া ভ্রূণ তো এতটুকু জিনিস, এর মধ্যে আপনি এতগুলো দিয়ে দিলেন যে 80 থেকে 90 লক্ষ। আসলে এটা একটা পার্সেন্টেজ বা হিসাব, সেটা হলো প্রতি কিউবিক সিসিতে, কিউবিক ঘন সেন্টিমিটারে, প্রতি ঘন সেন্টিমিটার রক্তে আরবিসির পরিমাণ কত? হিসাব বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কি ইয়ক স্যাকের ভিতর ইয়ক স্যাক থেকে তৈরি হয়। তৈরি হওয়ার পরে? হ্যাঁ, তৈরি হওয়ার পরে সংখ্যাটা কতটা? আমরা তো আরবিসি সংখ্যা করতেছি। আমি কিন্তু মুখস্থ করাবো না ভাই, একটু বুঝে পড়, জানার চেষ্টা কর। তাহলে ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ প্রতি ঘন সেন্টিমিটার রক্তে, ঠিক আছে? আচ্ছা,
কিউবিক মিলিমিটার আর ঘন সেন্টিমিটার আলাদা না, মুহসিন একই জিনিস। আচ্ছা, তারপরে ভ্রূণ দেহে গেল। এরপরে এরপরে শিশুর দেহে। এবার আমাকে বলো, একটা শিশু কি সে ফাস্টফুড খাবে তোমাদের মতো? চর্বি খাবে? ভাইয়া ফাস্টফুড খায় না। তার মানে তার শরীরে যে কয়টা হাড্ডি আছে, তার ভিতরে যে অস্থিমজ্জা আছে, পুরো অস্থিমজ্জাটাই কি কালারের বলো? লাল। 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 এই কারণে মনে রাখবা, এইভাবে মনে রাখবা যে তার রক্তকণিকা আরবিসি তৈরি হয় পুরো অস্থিমজ্জা থেকেই। এই জন্য সংখ্যা আরো বেশি হয়, 60 থেকে 70 লক্ষ। কি বলছি? 60 থেকে 70 লক্ষ। বুঝা গেছে? এই গাধাটাকে আমি এখন কিভাবে বুঝাবো যে আমি সেন্টিমিটার বলে কোনো কথা বলি নাই। এখানে সেন্টিমিটার তুই কি দৈর্ঘ্য আলাপ করতেছিস? এটা সিসি, মিলিলিটার আর মিলিলিটার একটা, আর মিটার, ওই মিটারে চলে গেছে। এই মুফসিন বোকা, লাইনে আয়। এটা কি? এটা তো তরল পদার্থ, একটু দৈর্ঘ্য মাপবি তুই, সেন্টিমিটার মিলিমিটার মাপবি? ভ্রূণ থেকে শিশু দেহে কমে যায় কেন? কারণ এই যে এখানে তো আস্তে আস্তে বড় হচ্ছে সাইজ, তার তো আর বেশি দরকার হচ্ছে, সব জায়গায় ছড়াই যাচ্ছে, ওখানে তো একটুখানি ছিল তাই। আচ্ছা, তাহলে শিশুর দেহে সমগ্র অস্থিমজ্জা থেকে আমার আরবিসি তৈরি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পূর্ণবয়স্ক পুরুষ এবং পূর্ণবয়স্ক স্ত্রীতে আসে। পূর্ণবয়স্ক পুরুষ লোক, তো তুমি একটু চিন্তা করে উত্তর দাও যে পুরুষের ক্ষেত্রে যত বয়স বাড়তেছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা প্রচুর চর্বি খাবো। চর্বি খাইতে খাইতে আমাদের অস্থিমজ্জা যেটা ছিল লাল, সেটাকে আমরা কি বানায় ফেলবো? হলুদ বানায়। এবং বলা হয়ে থাকে যে জীবনের শেষ পর্যায়ে লাল অস্থিমজ্জা শুধুমাত্র সব লম্বা অস্থিগুলোর শেষ প্রান্তেই থাকে, বাকি পুরাটাই আমার কি হয়ে যায়? হলুদ। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবেই বলো, একটুখানি জায়গা থেকে তৈরি হচ্ছে, তাহলে এই টেকনিকে কি মনে রাখতে পারবা না যে সংখ্যা আরো কমে যাবে? জি ভাই। তো বলা হয় যে 50 থেকে 54 লক্ষ। আমরা আগে 50 লক্ষ পড়াইতাম, এখন 54 লক্ষ অ্যাড করছি। তাহলে রেঞ্জটা পড়ো 50 থেকে 54 লক্ষ, এটা আসলো। এবার পূর্ণবয়স্ক স্ত্রী লোকে, স্ত্রীতে সংখ্যা আরো কমবে। এখন এটা কেন কমবে? স্ত্রীতে সংখ্যা হলো 44 থেকে 89 লক্ষ। কম কেন সেটা আমি আগে বলছি, কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো এই যে আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস। কি বলে ভাইয়া? ওয়েসিস মানে, সিস মানে প্রক্রিয়া, ওয়ে মানে উৎপন্ন হওয়া, তাহলে ইরাইথ্রো লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ইরাইথ্রোপোয়েসিস। এখানে একটা হরমোন কাজে লাগে, ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়া একটা হরমোন কাজে লাগে, যে হরমোনটার নামও এরকমই, ইরাইথ্রোপোয়েটিন। কি নাম? ইরাইথ্রোপোয়েটিন নাম। আচ্ছা, ওটা বৃক্ক থেকে আসে, ওটা আমরা রেচন অধ্যায়ে পড়বো। বৃক্ক থেকে আসে, পড়া দিব এর মাঝখানে যে কোনো একদিন পড়া দিব, সমস্যা। ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়া। তো তোমরা কি জানো যে পুরুষ মানুষের দেহে একটা হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন? মানুষের দেহে একটা হরমোন আছে যার নাম ইস্ট্রোজেন। উচিত। তো এই টেস্টোস্টেরন হরমোন এর একটা কাজ আছে, কাজ হলো এ সব ধরনের প্রক্রিয়াকে বাড়ায়, মানে হেল্প করে। তার মানে টেস্টোস্টেরন ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে সাহায্য করবে, ঠিক আছে? এনজাইম, এই জন্য একে বলা হয়, এই এনজাইমটাকে বলা হয় এনজাইম স্টিমুলেটর, মানে স্টিমুলেট করে, প্রভাবিত করে, বাড়ায়। তাহলে সে ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে প্রভাবিত করবে, যার কারণে সংখ্যা একটু বেশি হবে পুরুষের। আর ইস্ট্রোজেন হরমোনকে বলা হয় এনজাইম ইনহিবিটর। ইনহিবিট করা মানে কি বলো? বাধা দেওয়া। তাহলে এই জন্য ইস্ট্রোজেন কি করে? এই প্রক্রিয়াটাকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণেই সংখ্যাটা কি হয়? কম হয়। এবং এই কারণে এই যে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, এই কারণে আমরা আরো একটা জিনিস পড়ছি কোষ রসায়ন অধ্যায়ে,
তোদের মনে নাই, হয়তো খাই ফেলছিস, যে এইচডিএল আর এলডিএল এর কাহিনীতে পড়ছিলাম যে পুরুষের কেন কেন এলডিএল বেশি থাকে, পড়াইছিলাম না? অবশ্যই পড়াইছিলাম। জি ভাই পড়াইছিলেন। হ্যাঁ, কেন এলডিএল বেশি থাকে? কারণ এই টেস্টোস্টেরন হরমোন এলডিএল তৈরির প্রক্রিয়াকে বাড়ায়, আর মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন এই এলডিএল কে কমায়। এলডিএল ক্ষতিকর। এলডিএল এর জন্য করোনারি থ্রোম্বোসিস হয়, মানে করোনারি মানে হৃৎপিণ্ড, থ্রোম্বোসিস মানে জমাট বেঁধে যাওয়া। তার মানে কি হৃৎপিণ্ডের ভিতরে যে নালীগুলো আছে, রক্তনালীগুলো, সেখানে চর্বি জমা হয়ে ব্লাড সার্কুলেশন হয় না, ওখানে কোষগুলো মারা যায়, হার্ট অ্যাটাক করে। এবং এই হরমোনের কারণে, এই যে ইস্ট্রোজেন হরমোন মহিলাদের থাকার কারণে মহিলাদের হার্ট অ্যাটাক হয়েছে। এই টাইপের ওয়ার্ড কি শুনছো? খুব কম না, রেয়ার না? জি ভাইয়া। এই জন্য ওরা বাইসে থাকে বেশি দিন। আর পুরুষ হার্ট অ্যাটাক একটা করে মরে যায় কিছুদিন পর পর, বুঝছস? কারণ এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। তবে মেয়েরা খুশি হওয়ার কিছু নাই, ঠিক আছে? কারণ তোমাদের যখন 45 বা 50 বছর হয়ে যাবে, তখন তোমাদের এই ইস্ট্রোজেন আর থাকবে না, ইস্ট্রোজেন বন্ধ হয়ে যায়, তখন তোমরা আমরা একসাথে মরে যাবো, বুঝছো? যতটুকু জিনিস বলছি বোঝা গেছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার আমরা একটা কাজ করব, সেটা হলো এই হিমোগ্লোবিনকে আমরা ভাঙবো। কি করব? হিমোগ্লোবিনকে ভেঙে চুরে চুরমার করে দিব। হিমোগ্লোবিনকে যদি আরেকটা নাম কি বললেন? হিমোগ্লোবিনকে যদি ভাঙি, হিমোগ্লোবিন আরবিসি কে ভাঙবো। তোমরা কি জানো যে আরবিসি কতদিন মেয়াদে বেঁচে থাকে? 120 দিন। 120 দিন। আচ্ছা, 120 দিন বা 4 মাস পরে ভেঙে যায়। কোথায় ভাঙে? যকৃৎ, প্লীহা, তারপর অস্থিমজ্জাতেও ভাঙে। প্লীহা মানে বুঝবা না? প্লীহা মানে স্প্লিন, মানে মুরগির গিলা, ওই টাইপের মনে রাখো, স্প্লিন মনে রাখো, ওই জায়গায় ভাঙে। ম্যাক্রোফেজ দিয়ে ভেঙে যায়। ভেঙে গেলে সে কি কি তৈরি করবে বলো তো? হিম তৈরি করবে, হিম, আর তৈরি করবে কি বলো? গ্লোবিন। কারণ আরবিসি থেকে, আরবিসির ভিতরে আমরা কি পাই? হিমোগ্লোবিন। গ্লোবিন পাই। বাকি যে পদার্থগুলো, মানে হিমোগ্লোবিন ছাড়া অন্য যে পদার্থগুলো, ওগুলো ওই যে ম্যাক্রোফেজ খায় ফেলবে, সে খায়, খুব খায়, অন্যগুলো চলে যাবে, কিন্তু এই দুইটাই দরকার, হিম প্লাস গ্লোবিন। হিম কি, এই গ্লোবিন কি করবে? ম্যাক্রোফেজ থেকে না, গ্লোবিন একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে সে কি করবে? সে আবার নতুন আরবিসি তৈরিতে ব্যবহৃত হবে। অ্যামাইনো অ্যাসিড চলে গেল ওইদিকে, অ্যামাইনো অ্যাসিড রূপে। আমাদের কাহিনী হলো হিম নিয়ে। হিমের কাহিনী হলো, হিমের ভিতরে আমার লৌহ থাকে, মানে আয়রন থাকে, আয়রন থাকে। আয়রন যদি তুমি হিম থেকে সরিয়ে নাও, তাহলে হিমের মধ্যে যা পড়ে থাকবে তার নাম হলো বিলিভার্ডিন। কি নাম? বিলিভার্ডিন। বিলিভার্ডিন পিত্তরসে থাকে। বিলিভার্ডিন, বিলিরুবিন, করোনায় পিত্তরসের উপাদান। জি ভাইয়া। জি ভাই। এই বিলিভার্ডিন হলো সবুজ কালারের, সবুজ রঙের, এজন্য পিত্ত সবুজ হয়। আর আর এই বিলিভার্ডিনই পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। বিলিরুবিন। আরো কাহিনী আছে, আমি মুখে বলবো, তোমরা জীবনও শুনবা না। সেটা হলো, মূত্র দিয়ে যখন বিলিরুবিন যায়, তখন মূত্র দিয়ে যে বিলিরুবিনটা যায় তার নাম ইউরোবিলিনোজেন। ইউরো মানে ইউরিন, বুঝাই যাচ্ছে। আর পায়খানা দিয়েও কিছু বিলিরুবিন যায়, সেটার নাম হয়ে যায় স্টার্কোবিলিনোজেন। তো ওই টাইপের ওয়ার্ড বা পড়া তোমাদের দরকার নাই, তোমাদের পড়া এখানে সীমাবদ্ধ। যে বিলিভার্ডিনটা সবুজ, বিলিরুবিনটা কি বলো? হলুদ। হলুদ। আর এই বিলিরুবিনের মাত্রা যখন রক্তে বেড়ে যায়, তখনই একটা রোগ হয়, রোগের নাম জন্ডিস। তাহলে জন্ডিসের কারণ হিসাবে আমরা একটা জিনিস বলতে পারি না, যে আরবিসি যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে জন্ডিস হয়? জি ভাইয়া। এটা প্রধান কারণ, এটা জন্ডিসের প্রধান কারণ। তাহলে তুমি যদি কারো দেখো জন্ডিস হয়েছে, কি বলবা? এই তোমার আরবিসি ভেঙে যাচ্ছে, ব্লাড দাও। ব্লাড দিলে লাভ নেই, আবার ভাঙতেই থাকবে। কারণ খুঁজতে হয় জন্ডিসের, অনেক প্রকার ভেদ আছে। তাহলে এখানে আমরা এতটুকু জানলাম, হিমের কাহিনী জানলাম। এদিকে পড়ে আছে কি? আয়রন বা লৌহ। এই আয়রনটা
তোমার শরীরে জমাও থাকতে পারে। যদি জমা থাকে তাহলে মনে রাখবা ফেরিটিন, ফেরিটিন, টিনের বাক্সে জমা আছে। তাহলে আয়রনের যে জমা রূপ তার নাম কি? ফেরিটিন জমা থাকবে, টিনের মধ্যে জমা থাকবে, এভাবে মনে রাখবি। আর যদি এই আয়রনটা আবার কোনো আরবিসি তৈরিতে ব্যবহৃত হয় তাহলে সে ট্রান্সফার হইতে হবে, তাহলে তার নাম হয়ে যাবে কি বলো? ট্রান্সফার হচ্ছে ট্রান্সফেরিন। কি নাম? ট্রান্সফেরিন। তাহলে এটা আরবিসি তৈরিতে কি লিখবো বলো? তৈরিতে পুনরায় ব্যবহৃত হয়। আর ওইখানে জমা থাকবে, কোথায় জমা থাকবে বলতে পারো? সবকিছু কোথায় জমা থাকে? যকৃতে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট সিকিউ কোশ্চেন। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো যে এই যে আরবিসি হিমোগ্লোবিনে পরিণত হয়, আরবিসি কে ভাঙে কে, সেইটার কথা লিখতে পারো যে যকৃৎ, প্লীহা, আরেকটা কি বলো? অস্থিমজ্জা। মজ্জা। এই তিনটা জিনিসকে একসাথে একটা সিস্টেম বলা হয়, যার সিস্টেমের নাম হলো আরইএস সিস্টেম। এই আরইএস মানে সিস্টেম, আরইএস মানে হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলে এই যে এই তিনটাকে একসাথে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আরবিসি কোথায় ভাঙে, তুমি বলে দিবা আরইএস এ ভাঙে। এখন তারপরে যদি জিজ্ঞেস করে আরইএস মানে কি, তখন তুমি বলবা এটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তারপরে যদি জিজ্ঞেস করে এটা কি কি নিয়ে গঠিত, তখন তুমি বলবা যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা নিয়ে গঠিত। ভাইয়া লসিকা গ্রন্থি কি আরবিসি ভাঙে না? হ্যাঁ তাও ভাঙে, লসিকাও ভাঙে, কিন্তু এখানে লসিকার কথা উল্লেখ করার দরকার নেই। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। আর এই হিমোগ্লোবিনকে কে ভক্ষণ করবে? তুমি এখানে কার নাম লিখবে বলো? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এই দুইটা অংশে বিভক্ত করবে। আমি যে কোশ্চেনটা পড়াইলাম এটা একটা সিকিউ কোশ্চেন, কিভাবে আরবিসি ভাঙে। বা আরো একটা সিকিউ কোশ্চেন, কিভাবে বিলিরুবিন তৈরি হয়, পারবা? হ্যাঁ, ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজ হলো রক্তের উপাদান, কালকে পড়াবো। ডাব্লিউবিসির মধ্যে মনোসাইট থাকে একটা উপাদান, সেইটাই যখন জীবাণু ধ্বংস করে তখন আকারে বড় হয়ে যায় এবং ওইটারই নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। বুঝা গেছে? জি ম্যাম। ওর কাজই হলো ফ্যাগোসাইটোসিস করে জীবাণু ধ্বংস করা। বুঝছিস? আজকে যা পড়াইছি কিছু বুঝছস? কেউ কিছু বুঝছো? আরেকবার দেখতে হবে। দেখে নিস। দাদা তথ্য দিছি, জীবনে একসময় মনে করবি যে ভাইয়া পড়াইছিল, কিছু তথ্য দিছিল, তখন বুঝবি। এখন বুঝবি না কিছু। ভালো থাকবে আবার। Yes,